ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডার জেরে ক্ষমতা হারাতে পারেন ইউক্রেনের প্রেসিডেন্ট। আভাস সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তার। সিদ্ধান্ত নেবে জনগণ, জবাব জেলেনস্কির। যুদ্ধবিরতির চুক্তির মেয়াদ বাড়ানোর মার্কিন প্রস্তাবে ইসরায়েল রাজি হলেও হামাসের প্রত্যাখ্যান। গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করল তেল আবিব। তুরস্কের সঙ্গে 40 বছর ধরে চলা সংঘাতের সমাপ্তি ঘোষণা। কুর্দি বিদ্রোহী গোষ্ঠী পিকেকের কারাবন্দী নেতার আহ্বানের পরই এমন সিদ্ধান্ত। নতুন পর্বের সূচনা আখ্যা এরদোয়ানের। এবং আবারও উত্তপ্ত দক্ষিণ কোরিয়ার রাজপথ। অভিশংসিত প্রেসিডেন্ট ইয়োলের সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভ। আদালতের রায়ের অপেক্ষা দুপক্ষের। আন্তর্জাতিক সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্টের জেরে ইউক্রেনের প্রেসিডেন্টের ক্ষমতা হারাতে পারেন ভলোদিমির জেলেনস্কি, এমন আভাস দিয়েছেন সাবেক এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। রাশিয়ার গণমাধ্যম আরটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ক্ষমতাচ্যুত করার কৌশল হিসেবে হোয়াইট হাউসে বাকবিতণ্ডায় জড়ান ট্রাম্প। তবে জেলেনস্কি বলছেন, কেবল ইউক্রেনের জনগণ চাইলেই পদত্যাগ করবেন তিনি। To dictate that. Remember this. You're in no position to dictate what we're going to feel. হোয়াইট হাউসে সাংবাদিকদের সামনে জেলেনস্কি ট্রাম্পের বাকবিতণ্ডায় জড়ানো নিয়ে আলোচনা সমালোচনা থামছেই না। বিরল এই ঘটনার নানা বিশ্লেষণ দিচ্ছেন অনেকে। তবে পুরো ঘটনাকে সুকৌশলে সাজানো হয়েছিল বলে দাবি করেছেন সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটার। রুশ গণমাধ্যম আরটিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইউক্রেনের প্রেসিডেন্টের সম্মানহানি করে ক্ষমতাচ্যুত করার অংশ হিসেবেই তাকে ট্রাম্পের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ানো হয়। Far more than a lot of people said. স্কট বলেন, বৈঠকে ট্রাম্পের সঙ্গে তর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্ট নিজের পায়ে কুড়াল মেরেছেন। আর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ায় জেলেনস্কি এবার ইউক্রেনের প্রেসিডেন্টের পদ হারাতে যাচ্ছেন বলেও দাবি করেন সাবেক এই মার্কিন গোয়েন্দা কর্মকর্তা। এরই মধ্যে জেলেনস্কির পদত্যাগের দাবি তুলেছেন এক মার্কিন সিনেটর। যদিও এর জবাবে জেলেনস্কি জানান, কেবল ইউক্রেনের জনগণ চাইলেই পদ ছাড়বেন তিনি। তবে যুক্তরাষ্ট্র হাত ছাড়লেও ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে পশ্চিমা বিশ্ব। দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলেছে, শুক্রবারের ঘটনার পর জেলেনস্কির প্রতি অটল সমর্থন জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ও ফরাসি প্রেসিডেন্ট। এরই মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা খাত উন্নয়নে 226 বিলিয়ন পাউন্ড ঋণ দেওয়ার বিষয়ে চুক্তি করেছে যুক্তরাজ্য। কিয়েভে দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করার লক্ষ্যে রোববার লন্ডনে ইউরোপীয় নেতাদের সম্মেলন হওয়ার কথা রয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কিকে হেয় করার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ইউক্রেনের সমর্থকরা। স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনের লাফায়েট স্কোয়ারে প্রতিবাদ সমাবেশে ট্রাম্পের বিরুদ্ধে নিন্দা জানান আন্দোলনকারীরা। একই দিন লন্ডনের ডাউনিং স্ট্রিটেও ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ হয়। এদিকে পরিবার নিয়ে ভারমন্টে ছুটি কাটানোর সময় বিক্ষোভকারীদের তোপের মুখে পড়েন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। জেলেনস্কির প্রতি সংহতি জানাতে স্থানীয় সময় শনিবার ওয়াশিংটনের লাফায়েট স্কোয়ারে জড়ো হন শত শত মানুষ। ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হেয় করার অভিযোগ তুলে বিক্ষোভ করেন তারা। এ সময় যুক্তরাষ্ট্রকে ইউক্রেন নীতির প্রতি সমর্থন অব্যাহত রাখার দাবি জানান আন্দোলনকারীরা। ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে হওয়া উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনাকে বিশ্বের জন্য লজ্জাজনক বলে অভিহিত করেন তারা। আমার ইউক্রেনীয় বন্ধু আছে, সহকর্মী আছে, এবং আমি বিশ্বাস করি তারা আমাদের সবারই বন্ধু। কিন্তু যা ঘটেছে সেটা বন্ধুদের সাথে আচরণ করার উপায় নয়। আমাদের যেভাবে সম্ভব ইউক্রেনকে সমর্থন দিতে হবে। আমি জেলেনস্কির ধৈর্য ও নেতৃত্ব দেখে অভিভূত। তিনি ওভাল অফিসে পুরো পরিস্থিতি চমৎকারভাবে সামলেছেন। কিন্তু ট্রাম্প যা করেছেন তা যুক্তরাষ্ট্রের জন্য লজ্জাজনক, বিশ্ববাসীর জন্য লজ্জাজনক। এটা এত বড় অপরাধ যে সবারই এটার বিরুদ্ধে রুখে দাঁড়ানো উচিত। একই দিন লন্ডনের ডাউনিং স্ট্রিটেও ইউক্রেনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভের ডাক দেওয়া হয়। ইউক্রেনের সমর্থনে প্ল্যাকার্ড হাতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। এ সময় ট্রাম্পের কঠোর সমালোচনা করেন তারা। এদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকেও ইউক্রেনের সমর্থকদের তোপের মুখে পড়তে হয়েছে। স্থানীয় সময় শনিবার পরিবার নিয়ে ভারমন্টে ছুটি কাটানোর সময় বিক্ষোভকারীদের রোষানলের মুখে পড়েন তিনি। ইউক্রেন বিরোধী অবস্থান নেয় এ সময় তাকে কটাক্ষ করে রাশিয়ায় গিয়ে ছুটি কাটানোর আহ্বান জানান তারা। পরিস্থিতি সামাল দিতে এক পর্যায়ে জেডি ভ্যান্স ও তার পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশেষজ্ঞদের মতে ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের পর কিয়েভ ওয়াশিংটন সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তা পুরো ইউরোপের জন্য নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসের উত্তপ্ত বিতর্ক এখন জার্মানি সহ ইউরোপ জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু। সাধারণ মানুষ থেকে পর্যটক সবারই আশঙ্কা এ ঘটনায় ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়তে পারে। বিষয়টি নিয়ে কি ভাবছেন জার্মানির সাধারণ নাগরিক ও পর্যটকরা, জানাচ্ছেন বিটু বড়ুয়া। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে অস্ত্র সহায়তার বিনিময়ে দেশটির খনিজ সম্পদ পেতে ওয়াশিংটনে বৈঠকে বসেছিলেন প্রেসিডেন্ট জেলেনস্কি। তবে ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের আক্রমণাত্মক আচরণে হতবাক জার্মানির সাধারণ মানুষ। শুধু আমন্ত্রিত রাষ্ট্রপ্রধানের প্রতি এমন অপদস্থ আচরণই নয়, বরং এর কারণে ইউক্রেন রাশিয়া যুদ্ধ আরও দীর্ঘস্থায়ী হতে পারে বলে আশঙ্কা করছেন বার্লিনের পর্যটকরাও। অনেকেই মনে করছেন যুক্তরাষ্ট্র হয়তো এখন ইউক্রেনকে আর সাহায্য করতেই চায় না, তবে জার্মানি সহ ইউরোপের উচিত দেশটির পাশে দাঁড়ানো। ওভাল অফিসে যা হলো তা সত্যি লজ্জাজনক। আমি এবং আমার বন্ধুরা এখনো ইউক্রেনের পাশেই আছি, তবে জেলেনস্কির সঙ্গে ট্রাম্প ও ভেন্সের ব্যবহার বাকরুদ্ধ করে দিয়েছে আমাদের। রাশিয়াকে বিশ্বাস করা যায় না এটা জানি, তবে মার্কিন প্রেসিডেন্ট যখন প্রকাশ্যে রাশিয়ার পক্ষ নেন তখন সেটা আরো ভয়ানক হয়ে ওঠে। ট্রাম্প যা করেছেন তা যুক্তরাষ্ট্রের জনগণের অবস্থানকে প্রতিফলিত করে না, তবে ইউর উচিত ইউক্রেনকে সমর্থন দিয়ে যাওয়া, কারণ এই সংকটে যুক্তরাষ্ট্রকে আর পাওয়া যাবে না। এদিকে জেলেনস্কি ট্রাম্পের বাকবিতণ্ডার পর জার্মানির বিদায়ী চ্যান্সেলর ওলাফ শলজ ও ভবিষ্যৎ চ্যান্সেলর ম্যাথসের সঙ্গে যুক্তরাষ্ট্র ইউক্রেনের সম্পর্কের ভবিষ্যৎ বিষয়ে আলোচনা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দুজনই এই দুঃসময়ে জেলেনস্কি ও ইউক্রেনের মানুষের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়ে বিধ্বস্ত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ঠিক যেমনটাই আচরণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস জেডি ভেন্স, তা শুধু জার্মানি নয়, গোটা বিশ্বের জন্য একটি বড় শিক্ষা হতে পারে বলে মনে করছেন এদেশের সাধারণ মানুষ। তবে ভূ রাজনীতির মার পেঁচে পড়ে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ময়দান থেকে জার্মানি সহ ইউর বেরিয়ে যাওয়ার পথ যে আরও কঠিন হলো তা স্মরণ করিয়ে দিচ্ছেন সামরিক বিশ্লেষকরা। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। পবিত্র রমজানের শুরুতেই গাজায় সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রস্তাব অনুযায়ী প্রথম ধাপের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর বিষয়ে তেল আবিব রাজি হলেও তা প্রত্যাখ্যান করে হামাস। এরপরই নেতানিয়াহুর কার্যালয়ের পক্ষ থেকে গাজায় মানবিক সহায়তা আটকে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। তেল আবিবের এই পদক্ষেপকে সস্তা ব্ল্যাকমেইল বলে আখ্যা দিয়েছে হামাস। এদিকে প্রথম ধাপে ৪২ দিনের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ায় গাজায় নতুন করে হামলা শুরু করেছে দখলদার বাহিনী। অধিকৃত পশ্চিম তীরে অব্যাহত রয়েছে আগ্রাসন। পবিত্র মাহে রমজানের মাঝেও থেমে নেই ইসরায়েলি বর্বরতা। রোববার গাজার উত্তরাঞ্চলে ড্রোন হামলা চালায় দখলদার বাহিনী, এতে প্রাণহানির খবর পাওয়া গেছে। একই দিন গাজার লাইফলাইন খ্যাত রাফা সীমান্তের কাছে ট্যাঙ্ক থেকেও হামলা চালানো হয়। রমজানের প্রথম দিন অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শরণার্থী শিবির সহ বেশ কয়েকটি শহরেও চলে অভিযান। ১৯ জানুয়ারি শুরু হওয়া ৪২ দিনের যুদ্ধবিরতি শেষ হয় শনিবার। এরপর পবিত্র রমজান মাস উপলক্ষে অবরুদ্ধ উপত্যকায় প্রথম ধাপের যুদ্ধবিরতির সময়সীমা বাড়ানোর প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। কিছুক্ষণ পর প্রস্তাবে রাজি হয় ইসরায়েল, কিন্তু তা প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এমন পদক্ষেপের পর গাজায় সব ধরনের মানবিক সহায়তা বন্ধ করে দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তারা জানায়, যতক্ষণ না পর্যন্ত ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত তেল আবিব কোনো যুদ্ধবিরতিতে সম্মত হবে না। যদি হামাস তাদের সিদ্ধান্ত বজায় রাখে তবে পরিণতি আরো ভয়াবহ হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন নেতানিয়াহু। মানবিক সহায়তা বন্ধের পদক্ষেপটিকে সাধুবাদ জানিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গাভির। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে এই উচ্ছ্বাস প্রকাশ করে তিনি বলেন, জাহান্নামের দরজা খোলার সময় হয়ে গেছে, পানি বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে যুদ্ধে ফেরার সময় হয়েছে বলেও মন্তব্য করেন বেন গাভির। এদিকে ইসরায়েলের এমন পদক্ষেপকে ব্ল্যাকমেইল বলে অভিহিত করেছে হামাস।
গাজায় বর্তমান অবস্থার বিষয়ে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। এই চুক্তি কার্যকরে সব পক্ষকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে। গাজায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় মানবিক সহায়তা নিয়েও বাড়ছে উদ্বেগ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতি না থাকলে মানবিক সহায়তা সম্ভব নয়। গাজায় নতুন করে সংঘাতের মধ্যেই ইসরায়েলকে $300 কোটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে 2000 পাউন্ড বোমা সহ রয়েছে বিভিন্ন অত্যাধুনিক অস্ত্র। মৌসুমী সাথী, সময় সংবাদ। গাজার রাফা শহরের ধ্বংসস্তূপের মধ্যেই রমজানের প্রথম ইফতার সেরেছেন ফিলিস্তিনিরা। শত শত ফিলিস্তিনি, যাদের বেশিরভাগই নিজেদের ঘরবাড়ি হারিয়েছেন, ইফতারের জন্য একত্র হয়েছিলেন। এই দৃশ্যের মধ্যে যেমন ছিল রমজানের আনন্দ, তেমনি প্রত্যেক ফিলিস্তিনির চেহারায় যুদ্ধের মর্মান্তিকতার প্রতিচ্ছবি ছিল স্পষ্ট। রমজানের প্রথম দিনেই গাজার রাফা এলাকায় শতাধিক ফিলিস্তিনি ইফতারের জন্য হাজির হন। এই ফিলিস্তিনিদের অনেকের বাড়ি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তবে এর মধ্যেই রমজানের খাবার পরিবেশন করা হয়েছে। ইফতার আয়োজনে অংশগ্রহণকারীদের মধ্যে এক ধরনের মিশ্র অনুভূতি ছিল, আনন্দ এবং দুঃখের। ইফতারের সময় একদিকে যেমন ছিল পারিবারিক মিলন, অন্যদিকে ছিল ধ্বংসস্তূপের মাঝে দাঁড়িয়ে থাকার অনুভূতি। যুদ্ধের ক্ষতচিহ্ন বয়ে বেড়াচ্ছে পুরো অঞ্চল। গাজার বাসিন্দারা প্রতিদিন সংগ্রাম করলেও তারা একে অপরকে সান্ত্বনা দিয়ে বলছেন, যুদ্ধবিরতি চুক্তি সঠিকভাবে বাস্তবায়িত হলে তারা শান্তিতে থাকতে পারবেন। গাজার অনেক বাসিন্দা একে অন্যকে রমজানের শুভেচ্ছা জানালেও তাদের জন্য রমজান আগের মতো আনন্দের নয়। যখন আমরা ধ্বংসস্তূপে ইফতার করলাম, তখন আমাদের অনুভূতি দুঃখে পরিণত হলো। আল্লাহ আমাদের মাফ করুন এবং দ্রুত পুনর্নির্মাণ করতে সাহায্য করুন। এটা আনন্দের অনুভূতি ছিল যে আমি আমার পরিবার, বন্ধু, প্রিয়জন এবং ক্যাম্পের সকল মানুষের সঙ্গে ইফতার করেছি। তবে একই সঙ্গে ধ্বংসাবশেষ দেখে অনেক খারাপ লাগছে। বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতারা এই সংকট সমাধানে কাজ করছে। তবে গাজার পরিস্থিতি এখনো সংকটময়। যুদ্ধবিরতি চুক্তি কিভাবে এগোবে এবং শান্তি স্থাপনে কতটা সহায়ক হবে তা নিয়ে গাজাবাসীর মনে সন্দেহ রয়েছে। মালিহা সুরওয়ার্দী, সময় সংবাদ। তুরস্কের সঙ্গে দীর্ঘ 40 বছর ধরে চলা সংঘাতের সমাপ্তির ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠী কুর্দিশ ওয়ার্কার্স পার্টি বা পিকেকে। গোষ্ঠীটির কারাবন্দী নেতা আবদুল্লাহ ওকালানের আহ্বানের 2 দিন পর শনিবার এই সিদ্ধান্ত জানানো হয়। এই ঘোষণাকে দেশটির নতুন রাজনৈতিক পর্বের সূচনা হিসেবে দেখছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তুরস্কে 1984 সাল থেকে শুরু হয় কুর্দি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী পিকেকের আন্দোলন। 4 দশকেরও বেশি সময় ধরে চলা তুর্কি সরকারের বিরুদ্ধে এ লড়াইয়ে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। 1999 সালে কুর্দিশ ওয়ার্কার্স পার্টি নামে পরিচিত পিকেকে সংগঠনটির নেতা আবদুল্লাহ ওকালান গ্রেপ্তার হওয়ার পর থেকে পিকেকের ভবিষ্যৎ নিয়ে একাধিকবার আলোচনা হয়। সম্প্রতি কারাবন্দী নেতা ওকালানের নির্দেশে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে বিদ্রোহী গোষ্ঠীটি। 2 দিন আগে ওকালানের সঙ্গে সাক্ষাতের পর কুর্দি রাজনীতিকদের একটি প্রতিনিধি দল পিকেকের অস্ত্র পরিত্যাগ ও সংগঠন বিলুপ্তির কথা জানায়। পিকেকে তাদের ঘোষণায় সংঘাত পরিহারের পাশাপাশি আক্রমণ না হলে কোনো ধরনের সামরিক কার্যক্রম পরিচালনা করবে না বলে প্রতিশ্রুতি দেয়। তবে অস্ত্র সমর্পণের জন্য গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। তারা চায় রাজনৈতিক প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হোক এবং আইনি কাঠামো অনুযায়ী সমস্যা সমাধানের পথ সুগম হোক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান এই বিষয়টিকে সন্ত্রাসমুক্ত তুরস্ক গঠনের পথে নতুন ধাপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, সংঘাত বন্ধের প্রক্রিয়া সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করবে সরকার। দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের সমর্থনে ও বিরুদ্ধে বিক্ষোভ করছেন দেশটির বাসিন্দারা। স্থানীয় সময় শনিবার দেশটির রাজধানী সিউলে এই বিক্ষোভে যোগ দেন পক্ষে বিপক্ষের হাজারো মানুষ। ইয়োলের অভিশংসনের বিষয়ে দেশের সাংবিধানিক আদালতের রায়ের অপেক্ষায় থাকার কথা জানান তারা। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের গ্যাংহামন স্কোয়ারে জড়ো হয়েছেন দেশটির হাজারো বাসিন্দা। কারো হাতে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের পতাকা, কারো হাতে দেশটির অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের ছবি। বাসিন্দাদের এ জমায়েত ইউন সুক ইয়োলের অভিশংসনের রায়কে ঘিরে। ইউনের সমর্থকরা তার সামরিক আইন ঘোষণাকে সমর্থন জানান। প্রেসিডেন্ট যথার্থভাবে তার প্রেসিডেন্সিয়াল ক্ষমতার ব্যবহার করেছিলেন যখন তিনি সামরিক আইন ঘোষণা করেছিলেন। এর মাধ্যমে দক্ষিণ কোরিয়ার জনগণ জাগ্রত হয়েছে এবং দেশের আসল পরিস্থিতি বুঝতে পেরেছে। আমি বিশ্বাস করি সামরিক আইন ঘোষণা করা হয়েছিল দেশের সুরক্ষার জন্য।
এদিন ইউনের অপসারণ দাবি করে বিক্ষোভ করেন সাধারণ মানুষও। তাদের অভিযোগ, প্রেসিডেন্ট ইউন সামরিক আইনের ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় ও সাংবিধানিক সংকট সৃষ্টি করেছেন। ইউনের অভিশংসনের বিষয়ে দেশের সাংবিধানিক আদালতের রায়ের অপেক্ষায় থাকার কথা জানান বিক্ষোভকারীরা। আমরা আশা করি আগামী 10 দিনের মধ্যে রায় ঘোষণা হবে এবং আমি নিশ্চিত তাকে অপসারণ করা হবে। তিনি সংবিধানকে অস্বীকার করেছেন ও সমাজে সংঘাত সৃষ্টি করেছেন। তার এসব কর্মকাণ্ডের জন্য তাকে অপসারণ করা উচিত। বিশ্লেষকরা বলছেন, সিউলের রাজপথে এই সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি বিক্ষোভের মধ্যে আসন্ন সাংবিধানিক রায় দক্ষিণ কোরিয়ার জনগণকে আরও বিভক্ত করতে পারে। রাজনৈতিক বিভাজন আরও তীব্র হতে পারে বলেও মনে করছেন তারা। কাকুলি আখতার, সময় সংবাদ। নানা ইস্যুতে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। যুক্তরাষ্ট্রে ফেডারেল কর্মী ছাঁটাইয়ের বিরুদ্ধে বিক্ষোভে নামেন বোস্টন ও ওয়াশিংটনের আন্দোলনকারীরা। চাকরিচ্যুতদের দ্রুত কর্মস্থলে ফিরিয়ে আনার দাবি জানান তারা। এদিকে হামাসের হাতে বন্দী বাকি জিম্মিদের ফিরিয়ে আনার পাশাপাশি দ্বিতীয় ধাপের কর্মবিরতি কার্যকরের দাবিতে বিক্ষোভ হয়েছে ইসরায়েলের তেল আবিবে। সরকার বিরোধী আন্দোলনে ফুঁসছে ইউরোপের দেশ সার্বিয়া। স্থানীয় সময় শনিবার সরকার বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইউরোপের দেশ সার্বিয়া। এ সময় দেশটির দক্ষিণাঞ্চলের নিজ শহরের রাজপথে নেমে 1 দশকের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা শাসকের অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করেন বিক্ষুব্ধরা। বন্ধ হয়ে যায় বেলগ্রেদের দক্ষিণাঞ্চল পর্যন্ত প্রায় 200 কিলোমিটার রাস্তা। আমি এখানে এসেছি ছাত্রদের সঙ্গে একাত্মতা প্রকাশ এবং অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে। সময় এসেছে সবার জেগে ওঠার। আইনের চোখে সবাই সমান। গত বছর নভেম্বরে সার্বিয়ার নোভি সাদি শহরের রেল স্টেশনের ছাদ ধসে পড়ার ঘটনায় নিহত হন 15 জন। এরপর জনতার তোপের মুখে পদত্যাগ করেন দেশটির প্রধানমন্ত্রী। ধীরে ধীরে তা রূপ নেয় সরকার বিরোধী বিক্ষোভে। আন্দোলনকারীদের দাবি, দীর্ঘদিন ধরে ক্ষমতা আঁকড়ে ধরে রাষ্ট্রের সঙ্গে অনিয়ম করছেন প্রেসিডেন্ট আলেকজান্ডার ভুসিচ। একই দিন বিক্ষোভ হয়েছে ইসরায়েলের রাজধানী তেল আবিবেও। হামাসের হাতে জিম্মি থাকা বাকি 59 জনকে ফিরিয়ে আনার পাশাপাশি যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে সম্মতি দেওয়ার দাবি জানান ভুক্তভোগীর স্বজনরা। দ্বিতীয় পর্যায়ে যুদ্ধবিরতির দ্বারপ্রান্তে রয়েছে আমরা। শান্তির কাছাকাছি এসে নতুন করে আবার বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অর্থ হয় না। এদিকে ফেডারেল কর্মীদের ছাঁটাই প্রক্রিয়ার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের বোস্টন অঙ্গরাজ্যে টেসলার শোরুমের বাইরে জড়ো হন বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্ক বিরোধী স্লোগান দেন তারা। বিক্ষোভ হয়েছে ওয়াশিংটনের লিংকন মেমোরিয়াল পার্কের চাকরিচ্যুত 1000-এর বেশি কর্মীকে পুনর্বহালের দাবিতেও। মৌসুমী সাথী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। বন্ধ হওয়ার পথে এক সময়ের জনপ্রিয় ভিডিও চ্যাট প্ল্যাটফর্ম স্কাইপ মে মাসে গুটিয়ে ফেলা হবে কার্যক্রম, জানালো মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট। ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ রিউনিয়নে শক্তিশালী ট্রপিক্যাল সাইক্লোন গারেন্সের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। তীব্র বাতাস আর ভারী বৃষ্টিতে দ্বীপ জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ বিপর্যয়। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দ্বীপটির 1.5 লাখের বেশি মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ কমাতে কাজ শুরু করেছেন উদ্ধারকর্মীরা। শুক্রবার সকালে ফ্রান্সের রিইউনিয়ন দ্বীপে আঘাত হানে শক্তিশালী ট্রপিক্যাল সাইক্লোন গারেন্স। ঝড়ের প্রভাবে ভারী বৃষ্টি ও প্রবল বাতাস দেখা দেয় অঞ্চল জুড়ে। ঝড়ের গতি ঘন্টায় 124 মাইল ছাড়িয়ে গেছে বলে জানায় স্থানীয় আবহাওয়া দফতর। এখন পর্যন্ত বেশ কয়েকজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া নিখোঁজ রয়েছেন আরও বেশ কয়েকজন। নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকর্মীরা। ঝড়ের প্রভাবে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দ্বীপটির হাজার হাজার বাসিন্দা। দেখা দিয়েছে সুপেয় পানির অভাব। দ্বীপটির অন্তত 10% বাসিন্দা বিশুদ্ধ পানির সংকটে রয়েছেন বলে জানা গেছে। এছাড়াও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে দ্বীপ জুড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ঘরে অবস্থান করার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঝুঁকিতে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে দ্বীপটিতে। শনিবার নাগাদ ঝড়ের তাণ্ডব কমে গেলেও ঝড়ো হাওয়া ও বৃষ্টি আরও কিছু সময় স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কাকুলি আখতার, সময় সংবাদ।
চাঁদে স্থায়ী মানব বসতি স্থাপনের পথে আরও এক ধাপ এগোলো নাসা। আর্টেমিস প্রকল্পের অংশ হিসেবে মহাকাশে পাঠানো হলো 2টি ল্যান্ডার, যা চাঁদের মাটিতে চালাবে পরীক্ষামূলক গবেষণা। আর এই মিশনকে ভবিষ্যতে চাঁদের পাশাপাশি মঙ্গলীয় মানব বসতি স্থাপনের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবেই দেখছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের টেক্সাস ভিত্তিক প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেস ও ইনটিউটিভ মেশিনসের 2টি ল্যান্ডার ইতোমধ্যে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করেছে। নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ফায়ারফ্লাই অ্যারোস্পেসের ব্লু ঘোস্ট মিশন 1 চাঁদের উত্তর পূর্বাঞ্চলে অবতরণ করবে, যেখানে রয়েছে প্রাচীন আগ্নেয়গিরির অবশিষ্টাংশ। অন্যদিকে ইনটিউটিভ মেশিনসের IM-2 মিশন চাঁদের দক্ষিণ মেরুতে নেমে গুরুত্বপূর্ণ খনিজ ও জলীয় উপাদান শনাক্ত করবে। এই মিশনের মাধ্যমে প্রথমবারের মতো চাঁদের অভ্যন্তরীণ তাপমাত্রা, ভূতাত্ত্বিক গঠন এবং জলীয় বাষ্পের অস্তিত্ব যাচাই করা হবে বলে জানিয়েছে নাসা। গবেষকরা বলছেন, এসব উপাদান ভবিষ্যতে চাঁদে দীর্ঘমেয়াদী মানব বসতির জন্য অপরিহার্য। চূড়ান্ত লক্ষ্য হলো চাঁদে দীর্ঘস্থায়ী মানব উপস্থিতি নিশ্চিত করা, মানুষের চাঁদের পৃষ্ঠে দীর্ঘ সময় ধরে বসবাস ও কাজ করার সক্ষমতা অর্জন করা, যাতে আমরা পরবর্তী ধাপে মঙ্গলে মানুষ পাঠানোর জন্য প্রস্তুতি নিতে পারি। নাসার বিজ্ঞানীরা বলছেন, শুধু বিজ্ঞান নয়, এই মিশনের আরেকটি মূল লক্ষ্য একটি টেকসই মহাকাশ অর্থনীতি গড়ে তোলা। চাঁদে নিয়মিত মিশনের মাধ্যমে মহাকাশ গবেষণার খরচ কমানোর পাশাপাশি বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য মহাকাশ গবেষণার পথ সুগম করতে কাজ করছে তারা। বিশেষজ্ঞদের মত, বিজ্ঞানীদের স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে গেল এই অভিযান। তাদের লক্ষ্য প্রথমে চাঁদ, এরপর মঙ্গলে মানব বসতি গড়ার মধ্য দিয়ে মহাকাশ জয়ের নতুন দিগন্ত উন্মোচন। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। বন্ধ হয়ে যাচ্ছে একসময়ের জনপ্রিয় ভিডিও চ্যাট প্ল্যাটফর্ম স্কাইপ। 2 দশকের বেশি সময় গ্রাহক সেবা দেয়া প্ল্যাটফর্মটির কার্যক্রম আগামী মে মাসে গুটিয়ে ফেলা হবে বলে জানিয়েছে মালিকানা প্রতিষ্ঠান মাইক্রোসফট। পরিবারের কেউ হয়তো বিদেশে কিংবা অন্য শহরে। তথ্য প্রযুক্তির এই সময়ে এই দূরত্ব এখন কোনো বাধা মনে না হলেও একটা সময় ছিল যখন প্রিয়জনকে একটু দেখার আশায় থাকতেন স্বজনরা। 2000 সালের গোড়ার দিকে সেই দূরত্ব ঘুচিয়ে দেয় স্কাইপ। 2003 সালে উন্মোচনের পরপরই এটির প্রভাবে ল্যান্ডফোনের দুনিয়ায় ধস নামে, কারণ ল্যান্ডফোনের চেয়ে কম দামে অডিও ও ভিডিও কল করতে পারায় মানুষ এটির প্রতি ঝুঁকে পড়েন। সে সময় ভিডিও কলের জন্য ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে মাইক্রোসফটের এই প্ল্যাটফর্মটি। অডিও ভিডিও কলের সেই জাদু ছুঁয়ে যায় কোটি মানুষকে। 2 দশকের সেই জাদুর অধ্যায় শেষ হতে চলেছে আগামী মে মাসে। স্কাইপ বন্ধের কারণ হিসেবে মাইক্রোসফট জানায়, সময়ের সঙ্গে সঙ্গে স্কাইপের জনপ্রিয়তা কমেছে। এছাড়াও মাইক্রোসফটের অন্যান্য প্রতিষ্ঠানে আরও অনেক বিনিয়োগ রয়েছে, যা স্কাইপের মতোই একই সেবা দিয়ে থাকে। ফলে স্কাইপ বন্ধ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। সময় বদলেছে প্রযুক্তির চাহিদাও। সহজে ব্যবহারযোগ্য জুম, গুগল মিটিং, হোয়াটসঅ্যাপের মতো প্রতিযোগীদের সঙ্গে তাল মেলাতে পারেনি স্কাইপ। মহামারীর সময় খানিকটা ঘুরে দাঁড়ালেও টিকে থাকা সম্ভব হয়নি এক সময়কার জনপ্রিয় এই অ্যাপের। প্রযুক্তির দুনিয়ায় নতুন নতুন নাম আসলেও কোটি মানুষের স্মৃতিতে থেকে যাবে স্কাইপ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রে ইংরেজিকে দাপ্তরিক ভাষা হিসেবে অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার এই বিষয়ে নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, এই আদেশ অনুযায়ী যেসব মার্কিন সরকারি সংস্থা ও প্রতিষ্ঠান ফেডারেল অর্থায়ন পায়, তাদের যোগাযোগ ও নথিপত্রে অবশ্যই ইংরেজি ভাষা ব্যবহার করতে হবে। ট্রাম্পের এই আদেশের মাধ্যমে বাতিল করা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের একটি আদেশ। সেই আদেশে ইংরেজি না জানা ব্যক্তিদের ভাষাগত সহায়তা দেয়া বাধ্যতামূলক ছিল। এই আদেশের কারণে হিস্পানিক সংগঠন সহ অনেকেই হতাশা প্রকাশ করেছেন। কাজ চালাচ্ছে স্থানীয় প্রশাসন ও পুলিশ। তারা নিশ্চিত করেছে দুর্ঘটনা কবলিত বাসের একটি কার্নিভালে অংশ নিতে যাচ্ছিল। এই ছিল আন্তর্জাতিক সময়।